হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা প্রাইমারি টেট 2024-এর জন্য কিছু ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস করব। আজকে 10 নম্বর ক্লাস। তো এর আগে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে এর আগের ক্লাসগুলো দেখার জন্য। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে প্রকৃত সংখ্যা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বর বিবৃতি দেওয়া আছে একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান। 2 নম্বর বিবৃতি দেওয়া আছে একটি বৃহত্তম প্রকৃত সংখ্যা বর্তমান। 3 নম্বর আছে দুটি প্রকৃত সংখ্যার মাঝে সবসময় একটি প্রকৃত সংখ্যা বর্তমান। এবার বলেছে উপরোক্ত কোন বিবৃতিটি সঠিক। দেখো, যদি আমরা বিচার করি একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান, দেখো প্রকৃত সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 এইভাবে। তাহলে 1 হচ্ছে সব থেকে ছোট প্রকৃত সংখ্যা, তাহলে ছোট প্রকৃত সংখ্যা বিদ্যমান। তো এটা অবশ্যই ঠিক। 2 নম্বরটা যদি তোমরা বিচার করো একটি বৃহত্তম প্রকৃত সংখ্যা বর্তমান, তো এখানে ব্যাপার হচ্ছে প্রকৃত সংখ্যা সব থেকে বড় তুমি বিবেচনা করে পাবে না, কারণ অসীম অবধি যাবে, তাই না? তুমি যেটাই তুমি কল্পনা করো না কেন তার থেকে আরও বড় সংখ্যা হয়, প্রকৃত সংখ্যা হয়, তাই না? তুমি যদি বলে নাও এত কোটি, এত 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 কোটি, কিন্তু তার থেকেও তো আরও বেশি সংখ্যা রয়েছে, যেটা তুমি মানে তোমার কল্পনাতে যত বড়ই সংখ্যা আসুক না কেন তার থেকেও বড় সংখ্যা হয় অসীম। তাই বৃহত্তম প্রকৃত সংখ্যা কিন্তু বর্তমান নয়, তাই দ্বিতীয়টা ভুল হয়ে যাবে। 3 নম্বর দেওয়া আছে দুটি প্রকৃত সংখ্যার মাঝে সবসময় একটি প্রকৃত সংখ্যা বর্তমান। দেখো, যে কোনো দুটি প্রকৃত সংখ্যা নাও, ধরো আমি 11 আর 12 নিলাম। তো 11 12 হচ্ছে দুটি প্রকৃত সংখ্যা, ঠিক আছে? এর মাঝে কি একটি প্রকৃত সংখ্যা আছে? এখানে বলেছে সবসময় একটা প্রকৃত সংখ্যা থাকবে, সবসময় কিন্তু থাকে না। 11 আর 12-র মাঝে কোনো প্রকৃত সংখ্যা নেই, তাই এটা ভুল। মানে তুমি যদি বলো 13 আর 15, হ্যাঁ 13 আর 15-র মাঝে 14 আছে, ঠিক আছে? 13 আর 15-র মাঝে 14 আছে, কিন্তু সব সময় কথাটা উল্লেখ আছে, তার মানে সব সময় তো থাকে না, কারণ 11 আর 12-র মধ্যে নেই, তাই না? তাই এই 3 নম্বরটাও ভুল হবে। এবার তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? শুধু একটাই ঠিক, অপশন 1, মানে অপশন বি সঠিক উত্তর হবে, শুধু একটাই হবে ঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন হলো প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই একটি পূর্ণ সংখ্যা, একটি বাস্তব সংখ্যা, একটি প্রকৃত সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা। দেখো, আমরা যদি বিচার করি মূলদ সংখ্যা কোনগুলো, যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, ঠিক আছে? যেমন 2 4 6 8, এগুলো সবই মূলদ সংখ্যা। এমনকি ভগ্নাংশগুলোও কিন্তু মূলদ সংখ্যা, মানে যেটাই পি বাই কিউ আকারে লেখা যায়। তো আমি যদি তোমাদেরকে বলি এরকম জিনিস, ধরো 5/7, এটা মূলদ সংখ্যা, হ্যাঁ কি না? তো অবশ্যই এটা মূলদ সংখ্যা, কারণ একে তো ভগ্নাংশে লেখা গিয়েছে। তো ভগ্নাংশে লেখা গেলই মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার যদি তুমি অপশন ধরে করার চেষ্টা করো, এটি একটি অখণ্ড সংখ্যা। দেখো, 5/7 কি অখণ্ড সংখ্যা? এটা অবশ্যই মূলদ সংখ্যা, কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তাই অপশন ডি হচ্ছে না। একটি প্রকৃত সংখ্যা না, প্রকৃত সংখ্যা হলে তো পূর্ণ সংখ্যা হবে, মানে তোমার 1 2 3 4 5 এরকম হবে। তো এটা প্রকৃত সংখ্যা নয়। বাস্তব সংখ্যা, আচ্ছা বাস্তব সংখ্যা পরে আসছে, পূর্ণ সংখ্যা এটা নয়। কেন? কারণ দেখতে তো পাচ্ছি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ মানে তো পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই তিনটি হচ্ছে না, তার মানে অপশন বি সঠিক উত্তর হবে, বাস্তব সংখ্যা। মানে প্রত্যেকটি মূলদ সংখ্যাই হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা, মানে যার অস্তিত্ব আছে, এমন নয় যে যার অস্তিত্ব নাই, ঠিক আছে? তার মানে বাকি তিনটি হচ্ছে না। আর বাস্তব সংখ্যা আমরা কি বলি, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, তাই না? তো অপশন বি হবে সঠিক উত্তর। ভালো করে বিচার করো। তুমি যদি 2 ধরে করতে বা 5 ধরে করতে, তাহলে কিন্তু দেখো অপশন এ সঠিক হয়ে যেত, তাই না? অপশন ডি সঠিক হয়ে যেত, অপশন সি সঠিক হয়ে যেত। কারণ 5 এমন একটা সংখ্যা, এটা পূর্ণ সংখ্যাও বটে, প্রকৃত সংখ্যাও বটে, অখণ্ড সংখ্যাও বটে এবং বাস্তব সংখ্যাও বটে, মানে 4টি সঠিক হয়ে যাচ্ছে। তো তোমাকে এমন মূলদ সংখ্যা নিতে হবে যেটাতে বাকিগুলো হচ্ছে না। যেমন 5/7, এটা মূলদ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা নয়, প্রকৃত সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয়, এটা বাস্তব সংখ্যা হবে। তাই প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। দুটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যবাদে যোগ করে কতভাবে 13 পাওয়া যাবে? মানে আমাকে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা যোগ করতে হবে, যোগ করে আমরা 13 পাবো, ঠিক আছে? কিন্তু শূন্য নেওয়া যাবে না। তো কতভাবে হতে পারে? আচ্ছা, 13 যদি আমরা দেখি, দেখো 1 আর 12 এই দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে 13 হয়। তারপরে 2 আর 11 এই দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে 13 হয়। 3 আর 10 যোগ করলে 13 হবে। 4 আর 9 যোগ করলে 13 হবে, ঠিক আছে? তারপরে 5 আর 8 এই দুটি যোগ করলে 13 হয়। 6 আর 7 এই দুটি যোগ করলে 13 হয়। এরপরে 7 আবার 6 চলে আসছে, তো আর নেওয়ার দরকার নেই।
কেন নেই? কারণ একটি 7 ও একটি 6 যোগ করলে 13 হয়। আবার যদি বলি একটি 7 আর একটি 6 যোগ করলে একই জিনিস, দুটোই জিনিস জাস্ট ঘুরিয়ে বলা। তাহলে কতভাবে হচ্ছে? একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে, পাঁচভাবে, ছয়ভাবে। 6 ভাবে পাওয়া যেতে পারে দুটি পূর্ণ সংখ্যা যোগ করে 13, শূন্য বাদ দিয়ে। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন ডি, 6 ভাবে পাওয়া যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। যখন একটি পূর্ণ সংখ্যা n কে 8 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 3। 6n-1 কে 8 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি শর্টকাটটা পরে বলবো, আগে আমি ডিটেলসটা বলে দিই তোমাদেরকে। দেখো কোনো সংখ্যা ধরো n কে 8 দিয়ে ভাগ করছি, দিয়ে ভাগশেষ থাকছে 3। বলো তো n এর মানটা কত হবে সব থেকে ছোট? একবার যদি হয় তাহলে 8 কে 8 আর 3 যোগ করলে 11, তো n এর মান হচ্ছে 11, কারণ 11কে 8 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তো n এর মান যদি 11 হয়, আমাদের কাছে আছে 6 × n-1, মানে 11×6 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে 65। তাহলে 65কে তুমি 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 8 8 64, মানে 1 ভাগশেষ থাকবে। তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। এটা তো গেল ডিটেলসে, তুমি শর্টকাটও করতে পারো। দেখো যখনই তোমাকে ভাগশেষ বলবে, ঠিক আছে, 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3, 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই ভাগশেষটাকেই n এর মান ধরে নেবে, যেটা ভাগশেষ বলবে সেটাই n এর মান ধরে তুমি যদি করো তবুও একই অ্যান্সার আসবে। দেখো এখানে n এর মান তুমি যদি 3 ধরে বসাও তাহলে 6 3 18 - 1, 18 - 1 মানে হচ্ছে 17, এখান থেকে তুমি 17 পাবে। ঠিক আছে, 6n মানে 6 3 18 - 1 17, একে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 2 16, 1 ভাগশেষ, একই অ্যান্সার কিন্তু পাবে। তাই এইভাবে রিমাইন্ডারটাকেই তোমরা কি করবে? n এর মান ধরে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি a + b + c 11 হয় এবং b ও c উভয়ই শূন্য থেকে বৃহত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং b ≠ c মানে a b সমান নয়, তাহলে a এর বৃহত্তম মান কত হবে? দেখো ব্যাপার হচ্ছে a b আর c এই তিনটির যোগফল 11 বলা আছে, আর বিসি হচ্ছে শূন্য থেকে বড়, মানে শূন্যের থেকে বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার যদি এই দুটি তুমি যত ছোট নেবে তত এর মানটা কিন্তু বড় পাবে। তো এর মান যদি তুমি 1 নাও তাহলে সি এর মান কিন্তু 1 নিতে পারছো না। বি এর মান যদি 1 হয় সি এর মান 1 হবে না, কারণ এ আর বি আর সি সমান নয়। তাহলে এটা 2 নিতে হবে, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তাই না? তাহলে এই দুটি মিলে হচ্ছে 3। তাহলে এ এর মানটা কত হবে? 11 থেকে এই 3 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 8। বাস, এর ভ্যালু সব থেকে বড় 8 পাবো, তাছাড়া কিন্তু তুমি পাবে না। তুমি এ যদি আরও বড় নাও, এ প্লাস এই বি প্লাস সি, বি ধরো 3 আর সি প্লাস 4, সি 4 নিলে, ঠিক আছে, সমান 11, এটা যদি নাও তাহলে এর মান কি হবে? 7 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 4 থাকছে। তার মানে হচ্ছে কি, যত তুমি বি এবং সি এর মান বড় নেবে এর মান তত ছোট পাবে। তাই করবে কি, বি এবং সি এর মান ছোট নেবে, যতটা পারবে বি এবং সি এর মান ছোট নেবে। এবার একের আর 2 এর থেকে তো ছোট নেওয়া যায় না, শূন্য তো নেওয়া যায় না, তো সব থেকে ছোট 1, আর আরেকটা আমি 1 নিতে পারছি না, আমাকে আরেকটা তাহলে 2 নিতে হবে। তাহলে একটা 1 আর একটা 2 যদি নাও তো এই দুটি মিলে 3 হয়, এর মান হবে 11 থেকে 3 বিয়োগ, তার মানে 8। তাহলে সব থেকে বড় মান হবে এর, সেটা হচ্ছে 8, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি 3 দ্বারা বিভাজ্য 1 থেকে 36 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় তাহলে নিচ থেকে অষ্টম স্থানে কোন সংখ্যা থাকবে? দেখো যদি অষ্টম স্থানের কথা আমরা বলি, 3 দ্বারা বিভাজ্য 1 থেকে 36, 3 দ্বারা বিভাজ্য নিচ থেকে বলেছে মানে ছোট থেকে বড়র দিকে যাব, তো সব থেকে ছোট 3 ভাগ হবে, 3 1 নম্বরে, তারপরে 6 3 দ্বারা ভাগ করা যায় 9, তারপরে 12, তারপর 15, তারপর 18, তারপর 21। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7, এরপরে হবে 24, তাহলে 8 নম্বরটা হবে 24, 8 নম্বরটা হবে 24, অপশন সি হবে সঠিক উত্তর। এছাড়া একটা জিনিস, যদি নিচের দিক থেকে বিচার করতে বলে তাহলে অষ্টম স্থান 3 দ্বারা বিভাজ্য 3 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 24। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল জিনিস। অষ্টম স্থান যদি বলে বা যত নম্বর স্থান বলবে 3 সঙ্গে সেটা গুণ করে দিলেই তোমরা পেয়ে যাবে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 24। ওকে বন্ধুরা, তোমরা যদি প্রাইমারি টেটের জন্য অঙ্ক শিখতে চাও তাহলে নতুন প্যাটার্নের ম্যাথ আমি তোমাদেরকে পুরো 1 বছর মানে আগামী পরীক্ষা অবধি চলবে এই কোর্সটা,
যেখানে ধারণাগত বা কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, নতুন প্যাটার্নের ম্যাথ তোমাদেরকে শেখানো হবে, গুগল মিটে লাইভ ক্লাস হয়, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে। এটা 15ই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। তো যত তুমি লেট করবে তত কিন্তু তুমি পিছিয়ে যাবে, তাই এখন থেকেই ভর্তি হয়ে যাও। 500 টাকা কোর্স ফি 1 বছরের জন্য, একবার মাত্র তোমাকে পেমেন্ট করতে হবে। ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। 1 বছরের কোর্স, যেখানে তুমি পেডাগোগিটাও কিন্তু পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।